স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখন আমাদের অভিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো। আশা করি অনেক বেশি উপকৃত হবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা আমাদের আজকের প্রশ্ন সমাধানে চলে যাব। আমি বরাবর মতোই এখানে প্রশ্নটা দেখো লিখে রাখছি। তো আমরা আগে একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, উদ্দীপকটাতে কি বলা হয়েছে দেখো, এখানে বলছে যে পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের, মানে একটা গ্রহ পৃথিবীর মতোই, বাট এটা কল্পনা করে নেওয়া হয়েছে যে পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষ ত্বরণ হচ্ছে, এখানে জি দিছে আর কি, মানে এক্স্যাক্টলি জি, এই যে এখানে জি, এই যে এখানে মানগুলো দিয়ে দিছে। তো এখানে মানটা দেয় না, এখানে দিছে, এই যে এখানে যেমন এই অ্যাক্সিস বরাবর জি এর ভ্যালু গুলো দিছে বিভিন্ন স্থানে। তো আমি এটা বুঝাবো একটু পরেই। তো জি বনাম, এই যে বলছে জি বনাম কেন্দ্র হতে দূরত্ব আর মিটারে, আরটা হচ্ছে দূরত্ব এবং মিটার এককে নেওয়া হয়েছে, এবং যেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে নেওয়া হয়েছে, সেটাই বলছে। অর্থাৎ একটা গ্রাফের কথা বলছে এখানে, যে যেখানে অভিকর্ষ ত্বরণ জি বনাম কেন্দ্র থেকে দূরত্ব আর, লেখচিত্র নিম্নরূপ। তো এই লেখচিত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই বরাবর আর নেওয়া হয়েছে, এই যে দূরত্ব, আর এই বরাবর জি, এবং আর বাড়ার সাথে সাথে জি বাড়তেছে এবং বেড়ে এখানে পিকে পৌঁছানোর পর আবার কমে গেছে। তো আমরা এটা সুন্দর করে একটু বোঝার চেষ্টা করব। আমরা আগে আমাদের যে উদ্দীপকটা ছিল সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের উদ্দীপকে এখানে কি বলা হয়েছে, আমাদের উদ্দীপকে এখানে আহ, আমি একটু দেখাই। দেখো, যখন পৃথিবী বা পৃথিবীর মতো কোন একটা গ্রহ আমি নিলাম, ধরো এরকম একটা গ্রহ নিলাম, এই গ্রহের এই কেন্দ্র থেকে তুমি যত উপরের দিকে যাবা, কেন্দ্রে আমরা জানি যে জি জিরো, এখানে কেন্দ্রে জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো, তাই না? এখন এই কেন্দ্র থেকে আমরা যত উপরের দিকে যাব, ততই কিন্তু এই কেন্দ্র থেকে আমরা যত উপরের দিকে যাব, ততই কিন্তু আমাদের জি বাড়বে বাড়বে, বাড়তে বাড়তে আমি একটু এই আরেকটা কলম নিব, এই কলমটা নিব। দেখো, এই উপরের দিকে যতই যাব আমরা, জি কিন্তু বাড়বে। কেন্দ্র থেকে আমরা যত উপরের দিকে যাব, ভূপৃষ্ঠের দিকে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের দিকে যাব, ততই কিন্তু জি বাড়বে। এবং মনে রাখবা যে এই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের নিচের, এই কেন্দ্র হতে ভূপৃষ্ঠের নিচ পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্ব পর্যন্ত আমাদের জি বের করার সূত্র হচ্ছে এটা, যে জি প্রাইম। আরেকটা কথা মনে রাখবা যে ভূপৃষ্ঠের জিটাকে আমরা জি বলি, আর অন্য যে কোনো এক জায়গার জিকে আমরা জি প্রাইম বা আদার্স অন্য কোনো যে কোনো নামে প্রকাশ করি। তো মনে করো এই তোমার পৃথিবী বা অন্য যে কোনো গ্রহের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে বিভিন্ন জায়গায় যে জি হবে, সেটা এক এক জায়গায় এক এক রকম হবে, এবং কেন্দ্রে সবচেয়ে কম শূন্য, এবং যতই আমি উপরের দিকে যাব বাড়বে, আবার ভূপৃষ্ঠ থেকে যতই আমি কেন্দ্রের দিকে আসবো কমবে, তাই না? আচ্ছা, এবং এই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে কোনো একটা জায়গায় জি বের করার সূত্র হচ্ছে এইটা, যে 4/3 জি পাই, তারপর হচ্ছে তোমার হলো এই যে এই দূরত্বটা, ধরো আমি ভূপৃষ্ঠ থেকে এইখানে বের করলাম জিটা, এইখানে, তো এইটুকু দূরত্বটাকে আমরা ডি ধরবো। অনেকে এটাকে আর মাইনাস এইচ ও বলে, যে টোটালটা আর, এইটুকু এইচ ধরলাম, তো আর মাইনাস এইচ, এই টোটালটাকে আমরা ডি ধরতেছি, ডি। তো এটা যদি ডি হয়, ডি, তাহলে ডি রো, তার মানে এখানে একটু খেয়াল করো, এই যে জি, এই 4 পাইটা কিন্তু কনস্ট্যান্ট, জিটাও কিন্তু আমরা জানি মহাকর্ষ ধ্রুবক, এটার মান কিন্তু আমরা সবাই জানি, যে ইকুয়াল টু 6.673 গুণন 10 ইনভার্স 11, এটা কিন্তু আমার মান। সো 4/3 জি পাই, এটা হচ্ছে ডি রো। ওকে, সো এই ডিটা, এই যে ডি, তার মানে এটাও কিন্তু কনস্ট্যান্ট, ওটাও কিন্তু কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, পৃথিবীর ঘনত্ব কিন্তু আমাদের মোটামুটি কনস্ট্যান্ট। তার মানে এই ডিটা কিন্তু আমার চেঞ্জ হবে, ভূপৃষ্ঠ থেকে আমি কত নিচু, কত এখানে বের করতে পারি, এখানে বের করতে পারি, সেই ক্ষেত্রে আমার কিন্তু ডিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ডি চেঞ্জ হবে। তো এই, তার মানে সবাই এখানে 4/3 জি পাই রো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই কনস্ট্যান্টের পরিবর্তে আমি জি প্রাইম সমানুপাতিক ডি লিখতে পারি। অর্থাৎ আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে যে কোনো গ্রহ, পৃথিবী বা যে কোনো গ্রহের, আরেকটা কথা বলি, আমি আমি কিন্তু একটা প্রশ্ন যে সলভ করবো তা না, প্রশ্নটা এমন ভাবে আমরা সলভ করার চেষ্টা করব যেন এই রিলেটেড প্রশ্ন আর কখনো সমস্যা না হয়। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, মনে রাখবো সবসময়।
আমরা এমন ভাবে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব, এবং এইভাবে তুমি যদি যে কোনো একটা চ্যাপ্টারে 15 থেকে 20টা প্রশ্ন সলভ করতে পারো, আশা করি ওই চ্যাপ্টারটা দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটা জিনিস বুঝলাম যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর বা যে কোনো একটা গ্রহের কেন্দ্র পর্যন্ত যে জি, সেই জিটা বের করার সূত্র হচ্ছে এরকম, এবং জি এর সাথে ওই দূরত্বের সম্পর্কটা কেমন? দূরত্বের সম্পর্কটা হচ্ছে আমার সমানুপাতিক, তাই না? সমানুপাতিক সম্পর্ক। ওকে, তার মানে, এবং সমানুপাতিক সম্পর্ক হলে এদের গ্রাফটা হবে কেমন? আমি যদি ভূপৃষ্ঠ থেকে এই যে দূরত্ব, দেখো আমি গ্রাফ আঁকার চেষ্টা করি এখানে। তো এইখানে হচ্ছে কেন্দ্র, এই বরাবর আমরা আর নিব, দূরত্ব আর মিটারে, আর এই বরাবর যদি জি নেই, আমি আগে ভূপৃষ্ঠ এই কেন্দ্র থেকে, কেন্দ্রে দূরত্ব হচ্ছে আর, মানে আমরা তো সকল দূরত্ব কেন্দ্র থেকেই পরিমাপ করি, তো কেন্দ্রে হচ্ছে দূরত্ব আর, যখন আমি কেন্দ্রে আছি তখন তো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব আর, তার মানে সরি শূন্য, কেন্দ্র থেকে কেন্দ্রের কোনো দূরত্ব নেই, শূন্য, তার মানে দূরত্ব এখানে শূন্য, তখন জিও শূন্য, দূরত্ব বাড়বে, জিও বাড়বে, এবং গ্রাফটা যেহেতু সমানুপাতিক রিলেশন, গ্রাফটা এরকম ভাবে উঠে যাবে। এরকম উঠতে উঠতে দেখো, যত আর বাড়তেছে, এই যে আর বাড়তেছে, জি বাড়তেছে, আর বাড়তেছে, এই যে কেন্দ্র থেকে দূরত্ব বাড়তেছে, জি বাড়তেছে, বাড়তেছে, আমি আগেই বলছি কেন্দ্র থেকে দূরত্ব এইভাবে ভূপৃষ্ঠের দিকে গেলে জি বাড়বে, বাড়তে বাড়তে এইখানে আসলো, এইখানে আসলো, ধরো এইখানে আসলো, এবং তারপরে দেখো একটা মজার ব্যাপার, তার মানে আমরা ভূপৃষ্ঠ পর্যন্ত আসছি। এখন ধরো এই ভূপৃষ্ঠ থেকে আমি যদি আবার উপরের দিকে যাই, উপরের কোন একটা জায়গায় জি বের করতে বলি, তখন কিন্তু আবার কমবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কোন একটা গ্রহ বা পৃথিবী বা যে কোনো একটা গ্রহের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে যত যাব, জি বাড়তে থাকবে সমানুপাতিক হারে, এবং ভূপৃষ্ঠ থেকে যখন আবার উপরের দিকে ওঠা শুরু করব, যখন অর্থাৎ দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব আরো বাড়াবো, আরো বাড়াবো, তখন কিন্তু আবার জি কমবে। এবং এই কমাটা কেমন? এই কমাটা দেখো, আমরা সবাই কিন্তু সূত্র জানি যে তোমার উচ্চতর কোন একটা জায়গায় জি এর সূত্র হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এইটা আমি একটু দেখা যাচ্ছে না, আমি এখানে লিখি, দেখো, জি প্রাইম ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো আমি যদি এই দূরত্বটাকে আর প্লাস এইচটাকে মনে করো শুধু এইচ ধরলাম, তাহলে আমার এরকম হবে, মনে করো টোটাল দূরত্বটাকে আমি এইখান থেকে এটা আর আর এইখানে জি বের করতেছি, তো টোটাল দূরত্বটাকে আমি আর তোমার শুধু জি ধরলাম, মানে আর প্লাস এইচটাকে জি এম এইচ স্কোয়ার। ঠিক আছে? তার মানে এখানে কিন্তু দূরত্বের আমি কিন্তু জি এরটার সাথে জি, এটা ধ্রুবক, জি ধ্রুবক, এম ধ্রুবক, এই যেটা তো কনস্ট্যান্ট, আমরা জানি মহাকর্ষ ধ্রুবক, এটার মান হচ্ছে 6.673 গুণন 10^11, এটা ধ্রুবক, এমও পৃথিবীর ভর, আমরা জানি এটা ধ্রুবক, বা কোন একটা গ্রহের ভর কিন্তু ধ্রুবক থাকে, ভরটা ধ্রুবক, তার মানে এটা ধ্রুবক হইলে আমাদের কিন্তু এখান থেকে পাচ্ছি যে জি প্রাইম সমানুপাতিক 1/h², বা দূরত্বকে ডিউ ধরতে পারো, ডি স্কোয়ার, হোয়াটএভার। তার মানে এখানে কিন্তু সমানুপাতিক চিহ্ন রিলেশন পাইলেও এখানে কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক পাচ্ছি এই জন্য। এবং তার মানে ব্যস্তানুপাতিক মানে কি, হাইট বাড়লে জি কমবে, বোঝাই যাচ্ছে। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হই যে কেন্দ্র থেকে যতই আমি ভূপৃষ্ঠের দিকে যাব, তখন আমার জি বাড়তে বাড়তে এই ভূপৃষ্ঠে এসে সবচেয়ে বেশি হবে, তারপরে ভূপৃষ্ঠ থেকে আবার যখন উপরের দিকে যাব, মানে দূরত্ব আরো বাড়াবো, তখন কিন্তু আবার কমা শুরু করবে, এবং এই কমাটা কিন্তু সমানুপাতিক রিলেশন হারে কমবে না, শুধু ব্যস্তানুপাতিক নাই, কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এই গ্রাফটা হবে এইরকম, দেখো আমি যদি আরো বাড়াই, তো এখান থেকে আবার নামা শুরু করবে, এই যে এটা হচ্ছে তার এইটুকু দূরত্ব কি মিন করতেছে দেখো তো, এইটুকু দূরত্ব কিন্তু আসলে আমাদের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ মিন করতেছে, মনে রাখবা এইটা, কারণ কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত আসলে কিন্তু জি সর্বোচ্চ হইলো, তারপরে ব্যাসার্ধ, এই যে পৃষ্ঠ, সরি, কেন্দ্র থেকে এই যে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এই যে এটা হচ্ছে পৃষ্ঠ। ঠিক আছে? তার মানে এখানকার জিটা হচ্ছে পৃষ্ঠের জি, এটা হচ্ছে পৃষ্ঠের জি, ক্লিয়ার? পৃষ্ঠের জি। আচ্ছা, তো এখন থেকে আবার যখন এই পৃষ্ঠ থেকে আবার আরো উপরের দিকে যাচ্ছি, আরো উপরের দিকে যাচ্ছি, মানে এইদিকে যাচ্ছি, তখন কিন্তু জি আবার এই হারে কমে যাবে, এইভাবে কমে যাবে। তার মানে বোঝা গেল যে আমাদের এই গ্রাফটার, যে গ্রাফটা আমরা এখন গ্রাফটা যদি দেখি, দেখো যে গ্রাফটা এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে যে গ্রহটার কথা বলা হয়েছে, কাল্পনিক গ্রহটা, সেই গ্রহটার কেন্দ্র থেকে এইটা হচ্ছে পৃষ্ঠ, এই যে এইটুকু, এই যে বি প্রাইম যেটা আমরা বলতেছি, এই বি প্রাইম পর্যন্ত, ও বি প্রাইম, এই ও বি প্রাইম যেটা, ও বি প্রাইম, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হবে। ঠিক আছে? ব্যাসার্ধ, যেটাকে আমরা আর বলবো, আর, এবং এটা দেয়া আছে কত, 6500 কিলোমিটার, এটাকে মিটার করলে হবে 6500 গুণন 10⁻³ মিটার, এটা হবে। ওকে, বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, আর এইটুকু দূরত্ব হচ্ছে আমার কেন্দ্র। আর এই যে পৃষ্ঠের যেটা আমাদের দেয়া আছে, দেখো এখানে আছে 9.801 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমরা এই যে এটা পৃষ্ঠ, তাহলে আমরা পৃষ্ঠ থেকে আরো দূরে চলে গেছি, যেটা আমি দেখাইছিলাম আগে এখানে, এই যে পৃষ্ঠ থেকে আরো দূরে চলে গেছি, আরো দূরে চলে গেলে তখন এটা নেমে আসছে। ঠিক আছে? তার মানে
ওকে, আর এই যে এ প্রাইম এই জায়গাটা, তার মানে এই দূরত্বটা এইটুকু যদি ব্যাসার্ধ হয়, ওবি যদি ওবি প্রাইম যদি ব্যাসার্ধ হয়, তাহলে ও এ প্রাইম এটা কি ব্যাসার্ধ? না, এটা কিন্তু আমার ব্যাসার্ধ না। এখান থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, তার মানে এটা এটা আমার ওই ওই গ্রহের ভিতরের পৃষ্ঠ থেকে নিচের কোনো একটা জায়গা, এই ও এ প্রাইমটা যে এইটা, এবং ওইখানকার জিটা কত দেয়া আছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে পৃষ্ঠ পৃষ্ঠ থেকে ধরো আমার একটা উচ্চতা, এই যে পৃষ্ঠ থেকে একটু উপরে গেলাম কোন একটা জায়গা, সেটা হচ্ছে সি প্রাইম, এবং এখানকার জিও কিন্তু কত, এইটা, এই যে। তো আমরা একটু মনে রেখে, তাহলে এ আর সি এখানকার দুইটার জি হচ্ছে 6.534। ওকে, আচ্ছা, আর এই ও এ প্রাইম যেটা, সেটা কিন্তু অভ্যন্তরে ওইগুলো ওই তোমার হচ্ছে যে গ্রহটার এই ভিতরের কোন একটা, এই ভিতরের কোন একটা জায়গা। আর ও সি যেটা, ও সি প্রাইম যেটা, সেটা কিন্তু ভূপৃষ্ঠের উপরের কোন একটা জায়গা। এবং এখানে জি যা, এখানে জি তাই দেয়া আছে এদের, এখানে আমাদের এই যে বিন্দু, এ বিন্দুতে যা সি বিন্দুতেও যাই তাই, ঠিক আছে? অর্থাৎ এই ও এ প্রাইম যেটা, ও এ প্রাইম এখানকার জিও এটা, এবং ও সি প্রাইম এখানকার জিও এটা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে আমার ব্যাসার্ধ আর এই যে জি দেয়া আছে, জি এর আমরা মান আমরা এটা মুখস্থ রাখবো না দেয়া থাকলেও। ওকে, সো আমরা এখন প্রশ্ন সলভে চলে যাব, ঠিক আছে? তো আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। দেখো আমরা এখানে যে প্রশ্ন সলভটা দেখো এখানে দেয়া আছে আমাদের। তাহলে প্রথম প্রশ্নটা কি দেয়া আছে দেখো, বলছে যে মুক্তিবেগ কি। মুক্তিবেগটা আমরা একটু বুঝবো, হ্যাঁ? তো মুক্তিবেগটা কি আমরা একটু আগে বুঝে নিই, কনসেপ্টটা ক্লিয়ার করে নেই, মুক্তিবেগটা কি। তো দেখো মুক্তিবেগ হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমাদের পৃথিবী বা অন্য কোন একটা গ্রহ। এখন এখন এখান থেকে আমরা জানি সকল বস্তুকেই পৃথিবী বা যে কোনো গ্রহ তার কেন্দ্রের দিকে টানে। এখন এখান থেকে যদি আমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, এটা কিন্তু আবার ব্যাক করে ফিরে আসে, তাই না? আবার যদি আরো জোরে নিক্ষেপ করে আরেকটু উপরে উঠে ব্যাক করে ফিরে আসবে, আরো জোরে নিক্ষেপ করলে আরো উপরে উঠে ফিরে আসবে। এখন একটা নির্দিষ্ট বেগ আছে, যে বেগে নিক্ষেপ করলে এটা পৃথিবীর এই বা গ্রহটার আকর্ষণ বল ছিন্ন করে একদম মহাশূন্যে চলে যাবে, অর্থাৎ এটা একদম চলে যাবে। পৃথিবীর জন্য এই বেগটার মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা কোন একটা বস্তুকে পৃথিবী থেকে যদি এত বেগে, কিলোমিটার পার সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করাইতে পারি, তাহলে এটা পৃথিবীর আকর্ষণ শূন্য করে একদম মহা শূন্যে চলে যাবে, অর্থাৎ এটা মুক্তি পেয়ে যাবে। এই জন্য এই বেগটার নাম কি, মুক্তিবেগ। কিন্তু এর থেকে কম বেগে যদি দেই, তাহলে কিন্তু আমার এটা মুক্তিবেগ হবে না, এর থেকে বেশি বেগে দিতে হবে। হয় এই বেগে দিতে হবে, না হলে এর থেকে বেশি বেগে দিতে হবে, অর্থাৎ ন্যূনতম এই বেগটা দিতেই হবে। এবং এটা এই বেগটা অনলি পৃথিবীর জন্য, বাট আমরা অন্য কোনো গ্রহ হলে কিন্তু এই বেগটা আবার চেঞ্জ হবে, কিন্তু ওই গ্রহের জন্য একটা ফিক্সড মান থাকবে, যে মানের নিচে নিক্ষেপ করলে, যে বেগের নিচে নিক্ষেপ করলে এটা ব্যাক করে ফিরে আসবে, বাট উপরে নিক্ষেপ করলে এটা আর ব্যাক করে কখনোই ফিরে আসবে না। এই বেগ, ন্যূনতম বেগটার নামে কি, আমার মুক্তিবেগ। তাহলে আমাকে যদি বলে মুক্তিবেগ কাকে বলে, আমরা এভাবে সুন্দর করে প্রশ্নটা অ্যান্সার করব, যে আমাদের এটা ক নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? ক নং প্রশ্নের উত্তর সুন্দর করে একটু লিখবো আমরা, উত্তর। তাহলে আমরা বলবো যে কোন গ্রহ থেকে ন্যূনতম যে বেগে কোন বস্তুকে নিক্ষেপ করলে, ঠিক আছে, কোন গ্রহ থেকে ন্যূনতম যে বেগে, যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি সেটি ওই গ্রহের আকর্ষণ ছিন্ন করে, আকর্ষণ ছিন্ন করে মহাশূন্যে চলে যায়, মহাশূন্যে চলে যায়, সেই বেগকে মুক্তিবেগ বলে। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু ওকে, ডান। এরপরে দেখো আমাদের পরের প্রশ্নটা কি বলছে। আমাদের পরের প্রশ্নে বলছে যে বল ও টর্ক এক নয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, তো দেখো আমি একটু কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নেই, যে বল আর
তোমার টর্ক এক নয় কেন সেটা আমরা একটু ক্লিয়ার করব। আচ্ছা, তো দুইটা জিনিস একটু আমি এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে টর্ক। ঠিক আছে, টর্ক। এখন দেখো বলটা কিন্তু রৈখিক বেগ, এটা কিন্তু রৈখিক গতির ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু কৌণিক। টর্ক কি? বল যেটা আমরা জাস্ট মানে কেন এক নয়, আমরা যদি এটা পার্থক্যটা দেখাই দিতে পারি যে বল হচ্ছে কিন্তু কোনো বেগের চেঞ্জ করে, কোনো বস্তুর বেগের চেঞ্জ করে, হয় বেগ বাড়াবে না হলে বেগ কমাবে, অর্থাৎ বস্তুতে ত্বরণ সৃষ্টি করবে। আর টর্ক কিন্তু বেগ কমায় না, এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা বাড়ায় বা কমায়, অর্থাৎ ঘূর্ণন সংখ্যার পরিবর্তন করে। আবার বলের সূত্র হচ্ছে এফ সমান এম এ, আর এটা কিন্তু টর্ক টাউ টাউ দিয়ে প্রকাশ করি, টর্ককে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, টাউ ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। ঠিক আছে, সো খ নাম্বার প্রশ্ন এখানে খুব বেশি আমাদের দেখাইতে হবে না, যেহেতু 2 নাম্বার প্রশ্ন, আমি দুইটা পার্থক্য দেখাই দিলাম। ওকে, ডান, এটুকুই চলবে। তো আমরা খ নাম্বার প্রশ্নটা এভাবে লিখে ফেলবো সুন্দর করে, যে এভাবে লিখে ফেলবো খ নাম্বার প্রশ্ন উত্তর, খ নং প্রশ্নের উত্তর। আচ্ছা, তাহলে কি বলবো দেখো, যে বল এবং টর্ক এক নয়, তার কারণ নিচে দেয়া হলো। আচ্ছা, আমরা জাস্ট পার্থক্যটা দিব, যে যেমন 1 নাম্বার দেখো, যে বল কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটালেও ঘটালেও টর্ক কোনো বস্তুর ঘূর্ণন সংখ্যার পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটায়। 1 নম্বর পার্থক্য, এটা কিন্তু বেগের চেঞ্জ করে, বাট ওটা ঘূর্ণন সংখ্যার চেঞ্জ করে। ধরো একটা নির্দিষ্ট বেগে একটা বস্তু ঘুরতেছে, হঠাৎ করে যদি আমরা টর্ক প্রয়োগ করি তাহলে এটার ঘূর্ণন সংখ্যা হয় বাড়বে না হলে কমবে। আর এটা ধরো একটা বস্তু একটা বেগে যাচ্ছে, আমরা যদি বল প্রয়োগ করি হয় বেগ বাড়বে না হলে কমবে। যেমন আমরা গাড়িতে যখন ব্রেক কষি তখন কিন্তু বেগটা কমে যায়, আবার গাড়িকে যখন ধাক্কা দেই, ইঞ্জিন দিয়ে গিয়ার দেই, তখন কিন্তু বেগটা বেড়ে যায়। এখানে বল আছে, বল থাকলে অবশ্যই বেগ বাড়বে, না হলে বেগ কমবে। ঠিক আছে, আর টর্ক যেখানে থাকবে সেখানে ঘূর্ণন সংখ্যা স্পিড বাড়বে। যেমন আমি তোমাকে একটু উদাহরণ দিই, যেমন আমরা যখন ফ্যান সুইচ অন করি তখন কিন্তু ফ্যানটা একদম স্থির ছিল, ধীরে 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 কিন্তু ঘূর্ণন সংখ্যা এরকম বেড়ে যায়। আবার যখন ফ্যানের সুইচ অফ করে দেই তখন কিন্তু অনেক জোরে ঘুরতেছিল ফ্যান, ধীরে 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 থেমে যায়। তো এখানে ঘূর্ণন সংখ্যা চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে টর্ক আছে। তো দুইটা এক রাশি না, একটা হচ্ছে বেগের চেঞ্জ করে আর একটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা চেঞ্জ করে। আচ্ছা, আরেকটা পার্থক্য আমরা দিতে পারি, যে এফ সমান এম এ, কিন্তু টর্ক টাউ সমান কি আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তো এখান থেকে বলা যায় যে সুতরাং আমি এখানে দিতে পারি, সুতরাং বল এবং টর্ক এক নয়, এক একই নয়। এই যে এটা, এটুকু দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, এটা আহামরি অনেক লিখতে হবে না। ঠিক আছে, 2 মাত্রিক বল জন্য আশা করি ক্লিয়ার। এইটুকু তোমরা দিয়ে দিবা, ভালো একটা মার্কস পাবা। আমরা চলে যাব এর পরের প্রশ্নে। দেখো, আমরা এর পরের প্রশ্নে চলে যাব। আমাদের যে এর পরের প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, যে গ্রহটির ভর নির্ণয় করো। আমাদের যে এই যে কাল্পনিক যে গ্রহটা বলছিল, সেই গ্রহটার ভর নির্ণয় করতে বলছে। দেখো এখানে একটু খেয়াল করো, ওই যে কাল্পনিক যে গ্রহ, তার পৃষ্ঠের যেটা দেয়া আছে 9.801, আর তার পৃষ্ঠ থেকে একটু গভীরে আমরা কিন্তু আগেই দেখাইছি সেখানকার জি দেয়া আছে 6.53, আবার পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় সেখানেও জি দেয়া আছে 6.534। ওকে, আচ্ছা, আর ওই গ্রহটার আর দেয়া আছে এটা, আর জি তো এটা সব গ্রহের জন্য একই, যে কোনো গ্রহ উপগ্রহের জন্য জি মহাকর্ষ ধ্রুবক যেটা 6.673, এটা কিন্তু ফিক্সড থাকবে। তো আমরা এখন বলছে গ্রহটির ভর নির্ণয় করো, আমরা এটা করে ফেলি গ নম্বর প্রশ্নটা। ঠিক আছে, তাহলে বলবো আমরা কি, যে 1 নং প্রশ্নের উত্তর গ, বা গ নং প্রশ্নের উত্তর, গ নং প্রশ্নের উত্তর। ওকে, তো দেখো আমি এখানে একটা বেসিক বুঝাবো। একটু বেসিকটা হচ্ছে যে
এখন ধরো কোন গ্রহের ভর বের করার অনেকগুলো ফর্মুলা আছে, আমরা আসলে স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারি না যে কোন সূত্র কখন প্রয়োগ করবো, এটাই বুঝতে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এটা বোঝার জন্য দেখো, আমরা কিন্তু বেশ কয়েকটা সূত্র আমরা এখানে দেখাইতে পারি। আমি এখানে একটু দেখাচ্ছি। ধরো আমরা জি এর একটা সূত্র জানি, জি ইকুয়াল টু কোন গ্রহের ভূপৃষ্ঠে, যেহেতু আমাদের এখানে ভূপৃষ্ঠে জি আছে, দেখো প্রশ্নে খেয়াল করো যে আমাদের কিন্তু এখানে ভূপৃষ্ঠের যে জিটা সেটা কিন্তু আছে। এই যে এখানে ভূপৃষ্ঠের জিটা আছে, এই যে আবার গভীরের জিটাও আছে, তো ভূপৃষ্ঠের জিটাই দিয়ে আমি কাজ করব। তো ধরো যে এই জি কিন্তু আমরা ভূপৃষ্ঠের যে জি সেটা বের করার সূত্র জানি, জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানেও কিন্তু আমার ওই গ্রহের ভর আছে। এটা কিন্তু আরেকটা কথা মনে রাখবে, এই জি দিয়ে কিন্তু, এই সূত্রটা দিয়ে শুধুমাত্র কিন্তু পৃথিবীর জি বের করা যাবে তা না, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বের করা যাবে জানা তা না, যে কোনো গ্রহেরটাই বের করা যাবে। শর্ত হচ্ছে ওই গ্রহের ভর লাগবে এখানে বসাইতে হবে, মানে ওইটা এই গ্রহে ওই গ্রহের ভর হবে যে গ্রহের আমি অভিকর্ষ ত্বরণ বের করতেছি, আর এটা ওই গ্রহের ব্যাসার্ধ হবে। তাহলেই কিন্তু ওই গ্রহের জি পেয়ে যাবে। এটা যে কোনো গ্রহের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট অনলি পৃথিবী। আবার আমি চাইলে কিন্তু মুক্তিবেগের একটা সূত্র আছে, সেখানেও কিন্তু ভি স্কেপ ভেলোসিটি, ভি মানে হচ্ছে স্কেপ ভেলোসিটি মানে মুক্তিবেগ, এটারও কিন্তু একটা সূত্র আছে যে 2gm বাই আর, এখানেও কিন্তু একটা সূত্র আছে। ঠিক আছে, এইটা দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, কোনো একটা গ্রহের মুক্তিবেগ বের করতে পারি। মানে পৃথিবী সহ যে কোনো একটা গ্রহের মুক্তিবেগ এই সূত্র দিয়ে বের করতে পারি, যেখানে জি হচ্ছে, এই জি আর এই জি কিন্তু এক। আমি বলছি, আগেই বলছি, জি এর কোনো চেঞ্জ হয় না। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান আমি আগেই বলছি 6.673 গুণন 10^11, এটা কিন্তু একই সব ক্ষেত্রে। এবং এখানে এই এমটা হবে যে গ্রহের মুক্তিবেগ তুমি বের করতে চাচ্ছ সেই গ্রহের ভর আর ওই গ্রহের ব্যাসার্ধ। এখানেও কিন্তু ওই গ্রহটার ভর আছে, তার মানে আমরা এই সূত্র দিয়েও চাইলে ভর বের করতে পারবো। ওকে, আবার আবার ধরো এই যে আমার কৃত্রিম উপগ্রহের যে বেগ, কোন একটা গ্রহকে কেন্দ্র করে যদি কোনো কৃত্রিম উপগ্রহ ঘোরে এরকম, তাহলে তার যে বেগের সূত্র হচ্ছে √/g m বাই আর প্লাস এইচ। এখানেও কিন্তু ওই গ্রহটার ভর আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই তিনটা সূত্র, যে কোনো আরো আছে, আরো হয়তো সূত্র তুমি খুঁজলে পাবা, বাট আমার দেখার বিষয় আমি সূত্র অ্যাপ্লাই করব কোনটা সেটা দেখার বিষয়, আমার ডাটা সাপোর্ট করতেছে কোনটা। দেখো আমাদের উদ্দীপকে কোথাও কিন্তু মুক্তিবেগ নাই। ঠিক আছে, কোনো মুক্তিবেগ নেই, গ্রহটা যে কাল্পনিক গ্রহের কথা বলা আছে সেই কাল্পনিক গ্রহের কোথাও কিন্তু কোনো মুক্তিবেগ নেই। ঠিক আছে, আবার দেখো যে যে কাল্পনিক গ্রহের কথা বলা হয়েছে তাকে কেন্দ্র করে কোনো উপগ্রহের কথা বলা নাই, উপগ্রহটার বেগও নাই। সো আমাদের এটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, এটা অ্যাপ্লাই করা যাবে না, এটা অন্য কোনো ম্যাথের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লাই করা যাবে। বাট আমাদের এখানে ভূপৃষ্ঠের জি, যে গ্রহটার কথা বলা আছে তার ভূপৃষ্ঠের জি কিন্তু দেয়া আছে, পৃষ্ঠের জিটা দেয়া আছে, এই যে 9.801 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এই সূত্র দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারবো। আশা করি ক্লিয়ার, যে সূত্র বুঝে নিলাম যে কোনটা হবে না হবে সেটা আমরা একটু বুঝে নিলাম। এখন আমরা সলভ করবো। দেখো, তো আমরা কিন্তু সূত্র পেয়ে গেছি। এখন আমরা লিখি যে আমরা জানি, এভাবে লিখলাম যে আমরা জানি কোন গ্রহের কোন গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখন এখান থেকে আমি তো গ্রহের ভর বের করব, তো ভরটা আমি এখানে নিয়ে আসলাম, তাহলে হবে কি জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি, এইটা হবে। এখন এখানে দেখো, এখানে কোনটা কি, এই জিটা যেটা বলছি যে গ্রহটা বের করতেছি এটা তো ভূপৃষ্ঠের জি, ওই গ্রহটার ভূপৃষ্ঠের জিটা দেখো আমি আগেই বলছি কত দেয়া আছে, এখানে দেখো, এখানে আমাদের ওই পৃষ্ঠের জিটা আছে 9 পয়েন্ট, এই যে এখানে এই যে সোজা এই যে এটা দেয়া আছে, ওই অক্ষ বরাবর হচ্ছে জি নেওয়া হয়েছে 9.801। তার মানে এখানে আমাদের 9.801 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দেয়া আছে। আবার ওই গ্রহের ব্যাসার্ধটা দেয়া আছে কত, দেখো এই যে গ্রহের ব্যাসার্ধ আছে আর ইজ ইকুয়াল টু 6,500 কিলোমিটার, কিন্তু এটাকে মিটার করে নিব আমরা, তাহলে আর আছে হচ্ছে তোমার 6,500 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটার করে নেই তাহলে হবে 6,500 গুণন 10⁻³ মিটার। ওকে, আর তারপরে আমার এটা তো আমি মুখস্থ, ওনারা এখানে দিয়ে দিছে, না দিলেও কোনো প্রবলেম ছিল না, এটা মুখস্থ রাখবো। এটা মহাকর্ষ ধ্রুবক, তো মহাকর্ষীয় ধ্রুবক জি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 6.673 গুণন 10^11। এটার এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটার এককটা এখানে অবশ্যই দিয়ে দিবা এগুলা, তো এখানে আছে। আমি যদি সব ভ্যালু এখানে বসাই তাহলে আমরা পাবো 9.801 ইন্টু আমাদের আর হচ্ছে 6,500 গুণন 10⁻³ স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের 6.673 গুণন 10^11। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো আমরা কত পাচ্ছি, একটু ক্যালকুলেশন করে দেখি। দেখো আমরা পাচ্ছি হচ্ছে এখানে কত, এখানে দেখো 9.8
9.801 গুণন হচ্ছে তোমার হলো 6500 গুণন হচ্ছে তোমার 10⁻³ এইটা, তারপর হচ্ছে স্কোয়ার, এটা করলাম, এটাকে ভাগ করব হচ্ছে আমরা কি দিয়ে, ভাগ করব হচ্ছে 6.673 গুণন হচ্ছে 10⁻11 এইটা। তো দেখো আমরা পাচ্ছি হচ্ছে 6.205 গুণন 10⁻24। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 6.205 গুণন 10⁻24 কেজি। এইটা হচ্ছে কিন্তু আমাদের আনসার। এই হচ্ছে গ নম্বরের আনসার। আশা করি ক্লিয়ার। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে দিও। আমরা চলে যাব এর পরের প্রশ্নে। দেখো আমরা এর পরের প্রশ্নে চলে যাব। আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা বলছে যে এ হতে, এ প্রাইম হতে, এই যে এ প্রাইম হতে বি প্রাইম, এই যে এ প্রাইম হতে এইটুকু দূরত্ব, আর এর দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইম এর দূরত্ব এক নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটা সুন্দর করে বুঝতে হবে প্রশ্নটা। দেখো আমি বোঝানোর চেষ্টা করি। আমি শুরুর দিকেই তোমাদের একটা জিনিস বুঝাইছিলাম, আমি একটু এটা নিয়ে আসি। দেখো এখানে কিন্তু বুঝাইছিলাম যে এই যে গ্রহটার কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যত যাবা জি কিন্তু বাড়বে। ঠিক আছে, বাড়বে, বাড়তে বাড়তে এই পৃষ্ঠে সর্বোচ্চ হবে। আবার যখন কেন্দ্র এই পৃষ্ঠ থেকে আবার উপরের দিকে যাবো, আবার জি কিন্তু আমার কমে যাবে, এই যে দেখাইছিলাম কমে যাবে। ঠিক আছে, এখন একটা বিষয় বোঝো, এটা যদি আমার ধরো কোনো গ্রহ হয়, তাহলে এই ভূপৃষ্ঠ থেকে ধরো আমি একটা ধরো 10 কিলোমিটার এখানে আমরা কি করছি, 10 কিলোমিটার নিচে আসছি, এখানে এখানে একটা জায়গা। এখন ঠিক 10 কিলোমিটার এখানে ধরো আমার জি হচ্ছে 9.7, মনে করো। ঠিক 10 কিলোমিটার উপরে গেলাম, উপরের দিকেও কিন্তু জি কমে, নিচের দিকেও জি কমে। এইখানে জি হচ্ছে 9.8, এই ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। এখান থেকে 10 কিলোমিটার নিচে গেলে জি কমবে, এই যে 9.7 হয়েছে মনে করো। এখন 10 কিলোমিটার উপরেও কি 9.7 পাবো, ওইখানেও কি কমবে? না, ওইখানকার কমার হারটা একটু ডিফারেন্ট, ওইখানে 9.7 হবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আমি তোমাকে বলি যে, আচ্ছা আমি এই পাশটাতে দেখাই একটু। ধরো একটা গ্রহ, আমি একটু বড় করে আঁকি। একটা গ্রহ থেকে, এটা হচ্ছে কেন্দ্র, এই গ্রহ থেকে তুমি 10 কিলোমিটার নিচের একটা জায়গায় আসছো, 10 কিলোমিটার আসছো। এইখানে যে তুমি যে ধরো 9.7 পাইছো, ওকে, 9.7 পাইছো। এখন এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও আমার এখানে তো 9.8, এখানে তো 9.8, উপরের দিকে গেলেও কমবে। বাট উপরের দিকে যে কমবে, এই কমারটা দেখো এইখানে হবে কত, এখানে তো 10 কিলোমিটার আসলে যে জি পাইছো, ওই জিটাই উপরের দিকে পাবা কখন, যদি 5 কিলোমিটার উপরে যাও। কথা বুঝতে পারছি? যদি তুমি 5 কিলোমিটার উপরের দিকে যাও, অর্থাৎ তুমি নিচের দিকে যে দূরত্ব আসলে যে জি পাবা, ওই তার অর্ধেক দূরত্ব গেলে সেই সেম জিটাই পাবা। এখন ওনারা কিন্তু এখানে বলে দিছে, দেখো আমাদের, দেখো যে এই এতেও আমার যে যে জি, এই সি প্রাইমেও কিন্তু সেই জি। এটা তো ভূপৃষ্ঠের জায়গা, এই ভূপৃষ্ঠ থেকে আমি নিচের দিকে আসলাম, তখনও যে জি পাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে একটা জায়গায় গেলাম, সেখানেও সেম জি পাচ্ছি। তার মানে এই দূরত্বটা অবশ্যই সমান হবে না, কারণ আমি আগেই তোমাকে দেখাইলাম যে জি যদি সমান হইতে হয়, তাহলে এইদিকে যে দূরত্ব হবে উপরের দিকে তার হবে তার অর্ধেক। ঠিক আছে, এইদিকে যে জি হবে উপরের দিকে তার জি হবে তার অর্ধেক। ব্যাপারটা এইরকম মনে রাখবা। ঠিক আছে, তার মানে আমার অবশ্যই কি হবে না, সমান হবে না। ওকে, আবার ক্লিয়ার করতেছি। দেখো বিষয়টা বোঝো, প্রশ্নটা বোঝো, যে আমাদের ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট ধরো 10 কিলোমিটার নিচে আসছি, তাহলে যে জি পাবো সেই জিটাই যদি ভূপৃষ্ঠের উপরে পাইতে চাই, তাহলে এখানে যে দূরত্বটা আসছে তার অর্ধেক দূরত্ব যাইতে হবে। তার মানে কোনো উপরে আর নিচে, উপরে আর নিচে যদি সেম জি পাইতে চাই, তাহলে নিচের দিকে যে দূরত্ব হবে, উপরের দিকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যে দূরত্ব হবে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে দূরত্ব হবে তার অর্ধেক। তার মানে এইখানে ওনারা বলছে যে এই যে এটা হচ্ছে পৃষ্ঠ, এখান থেকে নিচের দিকে আসলাম একটা জায়গায়, সেখানেও জি যা, আবার পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলাম সেখানেও জি কিন্তু যাই তাই। তার মানে দুইটা জায়গায় জি যদি সেম হয়, তাহলে অবশ্যই এই ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে দূরত্বটা একটু বেশি হবে, এবং এর এইটুকুর দূরত্বের প্রায় অর্ধেক হবে এটা। একদম এক্স্যাক্টলি অর্ধেক হয় না অনেক সময়, মানে অর্ধেকের কাছাকাছি হবে। তার মানে এইখান থেকে এই দূরত্বটা তো ভূপৃষ্ঠের নিচের দিকে, এটা বেশি হবে, এটা হবে কম। বুঝতে পারতেছো? তো আমরা এটা ম্যাথমেটিক্যালি একটু করে দেখবো এখন। হ্যাঁ, একটু সুন্দর করে করে দেখবো আমরা এখন। তো আমরা তাহলে এখন ঘ নাম্বারটা করে ফেলি। তাহলে আমরা লিখব যে ঘ নং প্রশ্নের উত্তর। ওকে, সো দেখো আমরা কিন্তু সবাই জানি যে আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো একটা জায়গায় জি বের করার সূত্র কিন্তু এইটা আমাদের।
এইটা হচ্ছে, সরি আমরা আগে হ্যাঁ, উচ্চতর স্থানে কোনো জি বের করার সূত্র বেশ কয়েকটা আছে। আমি একটু তোমাদের দেখাই। উচ্চতর কোনো একটা জায়গায়, এই ভূপৃষ্ঠ থেকে উঁচু উপরের কোনো একটা জায়গায় জি বের করার সূত্র হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r। এই এইচ হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে, এই যে ভূপৃষ্ঠ থেকে কত উপরে বের করতেছি সেটা হচ্ছে এইচ। তো আমি এই প্রশ্নে যেহেতু একই সাথে উপরেরটাও বলা হয়েছে নিচেরটাও বলা হয়েছে, আমি উপরের দূরত্বটাকে এইচ ধরবো আর নিচের যে দূরত্ব সেটাকে ডি ধরবো মনে করো। তো উপরের সূত্র বের করার সূত্র, উপরের জি বের করার সূত্র হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r আছে, আবার জি প্রাইম ইকুয়াল টু এটা হবে হয় যে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা হয়। আবার এটাও করা যায় জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটাও করা যায়। তো তুমি তবে আমি বলবো যে এইটাকে একটু অ্যাভয়েড করবা, কারণ এটা তখনই ইউজ করা যায়, এটা তখনই ইউজ করা যায় যখন এইচটা আর এর তুলনায় অনেক কম হয়, অর্থাৎ এইচটা অনেক কম হয়। বাট এখানে কিন্তু এইচ এর মানটা মোটামুটি অনেক বড় আসবে, সো এটা না ইউজ করাটাই বেটার। তোমরা হয় এটা ইউজ করো, না হলে এটা ইউজ করো। এই সূত্র আর এই সূত্র একই আসলে। এটাকে আসলে ভাগ করে আসছে, ওই যে জিএম এর মানটা যদি না বসাইতে চাই, ভরের মান না বসাইতে চাইলে অনেক ক্ষেত্রে যে এরকম করে আনা হয়। ধরো ভূপৃষ্ঠের জি এর সূত্র হচ্ছে এটা জি ইকুয়াল টু কি জি এম বাই আর স্কোয়ার, আর ভূপৃষ্ঠ থেকে উচ্চ উঁচু উঁচু কোনো জায়গায় সূত্র হচ্ছে এইটা জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তখন এই দুইটাকে ভাগ করলে, আমাদের ভাগ করলে কি হবে দেখো, ভাগ করলে হবে হচ্ছে যে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু এই জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ভাগ করলে এটা উল্টে যাবে, এইখানে হবে আর স্কোয়ার, নিচে হবে জি এম। ঠিক আছে, তো জিএম জিএম কাটা যাবে, ফলে এখানে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। পরে এটাকে একেবারে লেখা হয়েছে, আর এই জিটা এখানে গুণ হয়েছে, তখন এই সূত্রটা এটা পাইলাম। তো এটা করলে কি হবে, এটা করলে হয় কি ভরটা বসানিতে হয় না। তো তুমি এটা করলেও হবে, যেহেতু আমি ভর জানি, এই গ্রহের ভরটা জানি, তো ভর না থাকলে এটা ইউজ করা যায়। তো এখানে এটাও ইউজ করা যাবে, এটাও ব্যবহার করা যাবে, এটাও ব্যবহার করা যাবে, কারণ আমি গ্রহের ভর অলরেডি গ নাম্বারে বের করছি। তো আমি এটা দিয়েই করে ফেলি। দেখো, সো তাহলে আমরা উপরের কোন একটা বিন্দুতে লিখি, যে উপরের বিন্দুতে, অর্থাৎ এ প্রাইম, তাই না? যে আমাদের উপরের বিন্দুটা কত, উপরের বিন্দুটা যে দেখে নাও একটু তোমরা সবাই, প্রশ্নটা কি বলছে, উপরের বিন্দুটা হচ্ছে বি প্রাইম সি প্রাইম, তাই না? তো এখানে একটু বি প্রাইম সি প্রাইম দূরত্বটাকে আমরা আগেই বলছি, উপরের দূরত্বটাকে এইচ ধরবো। তো আমরা এখানে, ওরা তো বলেনি এইচ, আমরা ধরি যে বি প্রাইম সি প্রাইম ইজ ইকুয়াল টু এইচ, এবং এ প্রাইম সি বি প্রাইম, অর্থাৎ নিচের যে বিন্দুটা দেখো, এই যে এ প্রাইম আর এই যে এ প্রাইম বি প্রাইম, মানে নিচের বিন্দুটা, এটা হচ্ছে আমি ধরো ডি ধরলাম। ঠিক আছে, তাহলে সুতরাং ভূপৃষ্ঠ থেকে দেখো, সুতরাং আমরা এখানে ওই যে জি প্রাইম ইজ ইকুয়াল টু এই উচ্চতায় যে জি, সেটার সূত্র হবে কি জি প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের জি, আমি বললাম যে এটা ইউজ করব, বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? এখান থেকে আমি এটা দেখাই, দেখো এখান থেকে, বা এখান থেকে আমাদের আর প্লাস এইচ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে কিন্তু তোমার জি এম বাই জি প্রাইম। তারপর এখান থেকে কিন্তু আমাদের এইচ আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে জি এম বাই তোমার হচ্ছে যে জি প্রাইম রুট ওভার আসবে। তারপর এখান থেকে এইচটা বের করলে হবে রুট ওভার অফ জি এম বাই জি প্রাইম মাইনাস আর। তো এখানে যদি দেখো সব ভ্যালু যদি তোমরা বসাও, এখানে এখানে সব ভ্যালু যদি তোমরা বসাও, এখানে রুট ওভার দিয়ে এই জিটা হচ্ছে 6.673 গুণন 10 ইনভার্স 11। তারপর এম এর মান আমরা কিন্তু পাইছি, গ নাম্বার থেকে পাইছি 6 তোমরা দেখো 6.205 গুণন 10⁻24। আর নিচে হচ্ছে যে জি প্রাইম, আমরা কত উচ্চতা, এখানে জি প্রাইম কত দেখো, এই যে এইখানে জি, এই যে এইখানে জিটা হচ্ছে 6.534। এবং এটা করলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে এইটা। দেখো যে আমাদের যে আনসারটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই আনসারটা পাওয়া যাবে, ভূপৃষ্ঠ থেকে উপরের কোনো একটা জায়গায় আমরা যদি জি বের করি, সেখানে পাওয়া যাবে তোমার হচ্ছে 1.46 পাবো। এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিও তোমরা, 1.46 গুণন 10⁻6 মিটার। ওকে, আচ্ছা, ওকে, আশা করি
আচ্ছা, এখন এইটা আমরা কি করব, আবার আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে দেখাই, তোমরা একটু সুন্দর করে এখানে মান টান লিখে নিও, যেমন এখানে কোনটা কি সেটা লিখে নিও। যেমন আমি একটু লিখেই দিই, এখানে এখানে হচ্ছে আমাদের জি কত, জি হচ্ছে 6.673 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তারপর হচ্ছে এম হচ্ছে আমাদের কত ছিল, 6.205 গুণন 10⁻²৪ কেজি। এটা লিখে দিবা ঘন হতে পাই। তারপরে জি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে 6.534 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা পাইছি। তো আমরা এখন আবার একইভাবে আমাদের ডি গভীরতায় বের করব, ঠিক আছে? ডি গভীরতাটা বের করি আমরা, যে আবার আবার ডি গভীরতায় জি, তাহলে কি হবে, জি প্রাইম ইকুয়াল টু গভীরতার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র একটাই জানি, সেটা হচ্ছে যে এইটা, জি প্রাইম ইজ ইকুয়াল টু, দুইটা সূত্র জানি, একটা হচ্ছে এইটা জানি, দেখো আমি একটু দেখাই, একটা জানি এইটা, জি প্রাইম ইকুয়াল টু 4/3 জি পাই আর মাইনাস এইচ বা ডি বলা যায় এটাকে, ইন্টু রো এটা বলা যায়। তো এখানে কিন্তু আমার ওই এটা দিয়েও বের করা যাবে। আবার চাইলে আমরা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ, আমরা এইচ বলবো না, এখানে ডি বলবো, কারণ ডি ধরছি আমরা গভীরতার দূরত্বটাকে, ডি বাই আর, এটা এটা দিয়ে আমরা করবো সহজ হবে ক্যালকুলেশনটা। সো এটা দিয়ে করে ফেলি, দেখো। তো এটা হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর, এখান থেকে আমরা যদি ডিটা বের করি, সো এখানে লিখে নেই, ডি হচ্ছে গভীরতা, ডি হচ্ছে গভীরতা, আর হচ্ছে ব্যাসার্ধ, আর জি হচ্ছে ভূপৃষ্ঠের জি, পৃষ্ঠের জি, পৃষ্ঠের জি মানে হচ্ছে 9 পয়েন্ট, পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, জি প্রাইমটা হচ্ছে আমাদের ওই যে ওইটা, যে তোমার 6.534 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমি ডিটা বের করব। তো এখানে যদি ডিটা বের করি, তাহলে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ডি বাই আর। তো এখান থেকে হলো ডি বাই আর ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস জি প্রাইম বাই জি। এখান থেকে ডি ইজ ইকুয়াল টু হবে তাহলে আর ইন্টু ওয়ান মাইনাস জি প্রাইম বাই জি। ঠিক আছে, দেখো। তো এখান থেকে আমরা সব ভ্যালু যদি বসাও, আর এই যে বসাবা, আর কিন্তু আমরা জানি সেটা কত দেয়া আছে, এই যে এখানে আমি একটু মানটা লিখে রাখি, 6500 গুণন 10⁻³ এখানে ছিল। তো এটা যদি বসাও, সরি জি না, এটা তো আর, এই আরটা কিন্তু 6500 গুণন 10⁻³ ছিল, এখানে যদি বসাও অন, এটা সব বসাই দিলে তুমি দেখবা এখান থেকে ভ্যালু মানে মোটামুটি এইটা আসবে, 2.167 গুণন 10⁻6 মিটার। দেখো আমাদের কিন্তু সেটাই কথা ছিল, যে গভীরের জিটা আমাদের যে নিচের দিকের জি যদি সেম পরিমাণ, এই যে ভূপৃষ্ঠ থেকে আমি যত গভীরতায় জি পাবো, ওই সেম পরিমাণ জি উপরের দিকে পাইলে উপরের দূরত্বটা কম হবে। আমাদের কিন্তু দেখো নিচের দূরত্বটা বেশি আসছে, আর তোমার উপরের দিকে যে দূরত্বটা সেটা কিন্তু আমাদের কম আসছে। দেখো এই যে 1.4, আর ওটা কিন্তু তোমার 2.16। তার মানে কিন্তু আমরা বলতে পারি, ওনারা বলছিল যে এ হতে, অর্থাৎ এই যে ডি যেটা পাইছি, ডি, এই ডি তো আমরা কি ধরছিলাম, ডি হচ্ছে এবি প্রাইম ধরছিলাম, এই যে এবি প্রাইম, এবি প্রাইম, ঠিক আছে। তার মানে এ হতে বি প্রাইম অর্থাৎ ডি যেটা, আর বি হতে সি প্রাইম অর্থাৎ যেটাকে আমরা এইচ ধরছিলাম, এইচ, এই দুটো দূরত্ব কিন্তু সেম নয়। তার মানে আমরা লিখে দিব, সুতরাং এভাবে লিখে দিবা, সুতরাং এ প্রাইম হতে বি প্রাইম এবং বি প্রাইম হতে সি প্রাইম দূরত্ব এক নয়, এক নয়। আর মনে রাখবে, এটা কিন্তু এমনি বোঝা যায়, আমরা ম্যাথ করে দেখালাম যে অবশ্যই ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট দূরত্বের গভীরতায় যে জি পাবো, ওই সেম জিটাই যদি আমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পাইতে চাই, তাহলে অবশ্যই নিচের দিকের যে গভীরতাটা সেটা বেশি হবে, উপরের দিকের গভীরতাটা কম হবে। এবং এটা কতটুকু, প্রায় অর্ধেক, অর্থাৎ নিচের দিকের যে গভীরতা সেইটার অর্ধেক উপরের দিকে গেলেই সেম জি পাওয়া যাবে, অথবা উপরের দিকের যে উচ্চতা সেটার দ্বিগুণ নিচে আসলেই উপরেরটার সেম পাওয়া যাবে। ব্যাপারটা এরকম। অর্থাৎ এখানে বলতে পারি আমরা এরকম, যদিও দ্বিগুণ আসে না, একটু ইয়াতে আসছে, আমরা অনেক সময় কিন্তু এমসিকিউ আসে, তো
আমরা কিন্তু ডি ইকুয়াল টু 2h এই কথাটা বলতে পারি। অর্থাৎ ডি হচ্ছে গভীরতা আর এইচ হচ্ছে উচ্চতা। এটা অনেক ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ডি বাই 2 ও লেখে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, তোমরা সবাই বুঝতে পারছো। তো যদি তারপরে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে দিও। আর যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়, আরো যদি কোনো মানে এইভাবে করলে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরো বেশি ভালো ভালো ভিডিও মেক করার জন্য। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।